হাই এভরিওয়ান, আজকে আমরা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য সপ্তম শ্রেণী এইটার যে প্রথম অধ্যায়টা আছে, আমরা এই অধ্যায়টার যে কাজগুলো দেওয়া আছে আমরা ওই কাজগুলোর সমাধান দেখব আজকে। প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্থ জীবন, এই যে অধ্যায়টা এটার যে কাজগুলো আছে আমরা এই কাজগুলোর সমাধান দেখব। এই যে রিডিংগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। আমি যদি তোমাদের এই রিডিংগুলো পড়ে দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো তোমরা এগুলো পড়ে নিবে। আমি তোমাদের যে কাজগুলো আছে এই কাজগুলোর অ্যান্সার দিয়ে দিব। তো দেখো, এই অধ্যায় শেষে আমরা কী কী শিখব। ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশের নিয়মাবলী বর্ণনা করতে পারবো। সুস্থ জীবনের জন্য প্রাথমিক স্বাস্থ্যবিধি বর্ণনা করতে পারবো। শরীরের গঠনের জন্য ব্যায়ামের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। অতিরিক্ত ব্যায়ামের কুফল ব্যাখ্যা করতে পারবো। সরঞ্জামবিহীন ও সরঞ্জাম সহ ব্যায়ামের নিয়মকানুন বর্ণনা করতে পারবো। তারপর দেখো 6 নাম্বার, প্রাত্যহিক জীবনে সময়ানুবর্তিতা অনুসরণের ব্যাপারে উদ্বুদ্ধ হব। ব্রতচারী নিত্য অনুশীলন করতে পারবো। নিয়মকানুন মেনে সরঞ্জাম সহ ব্যায়াম করতে পারবো। তো আমরা এই অধ্যায় শেষে এগুলো আমরা শিখতে পারবো এবং জানতে পারবো। তো দেখো পার্ট 1, প্রাত্যহিক সমাবেশের নিয়মাবলী। তো রিডিংগুলো তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নিবে। তোমরা যদি রিডিংগুলো ভালোভাবে পড়ো, এখান থেকে আসা এমসিকিউ এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন থাকবে এগুলো তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। আমি এগুলো পড়তে চাইলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তারপর আমি তোমাদের কিছু কিছু পরে দিব। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যহ ক্লাস শুরু হওয়ার পূর্বে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে বিদ্যালয়ের সামনের মাঠে বা খোলা জায়গায় উপস্থিত হবে। শিক্ষার্থীরা সমাবেশে হাউস বা শ্রেণী অনুসারে দাঁড়াবে। প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, শারীরিক শিক্ষক ও সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থীরা যার যার নির্দিষ্ট স্থানে দাঁড়াবে। দাঁড়ানোর সময় অপেক্ষাকৃত কম উচ্চতার শিক্ষার্থীরা সামনে দাঁড়াবে, বড়রা ক্রমান্বয়ে পিছনে দাঁড়াবে। দেখো সমাবেশের ধারাবাহিক কার্যক্রম: জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, তারপর কি ধর্মগ্রন্থ থেকে পাঠ, শপথ গ্রহণ, জাতীয় সঙ্গীত, প্রধান শিক্ষকের ভাষণ, তারপর শরীরচর্চা অনুশীলন, তারপর হলো 8 সমাবেশ থেকে শ্রেণী শিক্ষক বা শ্রেণীর দলনেতার নেতৃত্বে শিক্ষার্থী সারিবদ্ধভাবে স্ব স্ব ক্লাসে চলে যাবে। তো দেখো কাজ একে কি বলা হয়েছে, সমাবেশে কে কোথায় দাঁড়াবে তা মাঠে গিয়ে প্রদর্শন করো। তো এটা তো অ্যান্সার দেওয়ার কিছুই নাই, এটা তোমাদের মাঠে গিয়ে প্রদর্শন করতে হবে যে কে কোথায় দাঁড়াবে। ঠিক আছে, তো আমি এটা অ্যান্সার দিলাম না, এটা তোমরা তো নিজেরাই বুঝতেছো, এটা প্র্যাকটিক্যাল। তো তারপর দেখো পার্ট 2, প্রাথমিক স্বাস্থ্যবিধির ধারণা। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার পালনীয় বিধিবিধানই হলো স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানগুলো ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুস্বাস্থ্য অর্জন সম্পর্কে সচেতন করে। ব্যক্তিগত স্বাস্থ্য ভালো রাখতে যা কিছু করা বা নিয়ম পালনের প্রয়োজন তা ব্যক্তিকে কি করতে হবে। স্বাস্থ্য রক্ষায় যেসব বিধি মেনে চলতে হবে তা আলোচনা করা হলো। দেখো স্বাস্থ্য রক্ষায় যেসব বিধি মেনে চলতে হবে তা নিচে আলোচনা করা হয়েছে। তো এগুলা কি কি? শারীরিক পরিচ্ছন্নতা, এগুলা মেনে চলতে হবে। নিয়মিত গোসল, দাঁত ও মুখ পরিষ্কার, চুলের যত্ন, নখ কাটা, হাত পরিষ্কার করা, মলমূত্র ত্যাগ। এই যে প্রশ্নটা, স্বাস্থ্য রক্ষায় যেসব বিধি মেনে চলতে হবে তা আলোচনা করো, এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্বাস্থ্য রক্ষায় কোন কোন বিধিগুলো আমাদের মেনে চলতে হবে। তো তোমাদের কি করতে হবে, এই পয়েন্টগুলো দিয়ে তারপরে এগুলো লিখে দিতে হবে। তো তোমরা যদি নিজেরা ভালোভাবে এগুলো পড়ো তাহলে কিন্তু মুখস্থ করতে হবে না, আর মুখস্থ করলে তোমাদের কিন্তু সবার পক্ষে কিন্তু এত বড় লাইনগুলো মুখস্থ করা সম্ভব না। তো অবশ্যই এগুলো যদি তোমরা ধরে ধরে কলম দিয়ে এভাবে ধরে ধরে পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো অবশ্যই কি বলছে, যেমন এখানে বলছে শারীরিক পরিচ্ছন্নতা, এই বিষয়টা কি সম্পর্কে বলা হয়েছে, শারীরিক পরিচ্ছন্নতা, এই বিষয়টা বুঝে তারপর যদি তোমরা এই রিডিংগুলো পড়ো তাহলে কিন্তু সহজ হয়ে যাবে, তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না। আশা করি তোমরা এটা মনে রাখবে। তারপরে দেখো বাসগৃহের পরিচ্ছন্নতা, খাদ্য গ্রহণের নিয়ম, খাদ্য কিভাবে গ্রহণ করতে হবে, খাদ্য গ্রহণে যে সকল নিয়ম পালন করা ভালো। তো এগুলো সম্পর্কে কি নিচে দেওয়া আছে। নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে, পচা বাসি খাবার পরিহার করতে হবে, যে খাদ্য সহজে হজম হয় তেমন খাবার খাওয়া উচিত, খাবার চিবিয়ে ও ধীরে ধীরে খেতে হবে, বেশি না খেয়ে পরিমিত খাবার খেতে হবে, সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করতে হবে, খাবারে শাকসবজির পরিমাণ বেশি থাকতে হবে। তো এটা কি খাদ্য গ্রহণের নিয়ম, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই তোমরা লাইন বাই লাইন ধরে ধরে পড়বে। তো এখানে এগুলোতে আছে পোশাক পরিচ্ছেদ, খেলাধুলো, ব্যায়াম, বিশ্রাম ও ঘুম, অভ্যাস। ঠিক আছে, তারপর দেখো এখানে একটা কাজ দেওয়া আছে, এটা পার্ট 2 এর কিন্তু কাজ। পার্ট 2 এর কাজ 1, শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কি কি কাজ করতে হবে তার তালিকা প্রস্তুত করো। তো আমরা এখন এটার অ্যান্সারটা দেখে নিব। পার্ট 2 কাজ 1, তো আমরা এখন এটার অ্যান্সারটা দেখে নিব। শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কি কি কাজ করতে হবে তার তালিকা নিম্নে প্রস্তুত করা হলো। নিয়মিত গোসল করা, সঠিকভাবে হাত ধোয়া, পরিষ্কার কাপড় পরা, নখ ও চুল পরিষ্কার রাখা, দাঁত ও মুখের যত্ন নেওয়া, পরিষ্কার পানীয় জল পান করা, নিজের ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সঠিকভাবে টয়লেট ব্যবহার করা,
শরীরকে শুষ্ক ও পরিপাটি রাখা। তো এটা কিন্তু উপরে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আমি। তো তোমরা অবশ্যই যদি ভালোভাবে রিডিংগুলো পড়ো তো তোমরা নিজেদের মতো করে কি অ্যান্সারটা দিতে পারবা। তো অবশ্যই এটা ভালোভাবে দেখে নাও, তারপর তোমরা নিজেদের মতন করেও অ্যান্সারটা দিতে পারবে সহজেই। নিয়মিত গোসল করা, প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করা, খাবার আগে উপরে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে এলে সাবান দিয়ে কী করতে হবে, ভালোভাবে হাত ধুতে হবে। নিয়মিত পরিষ্কার শুকনো কাপড় পরিধান করা এবং নোংরা কাপড় ধুয়ে রাখা। তো এই পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপর দেখো পার্ট 3, শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রভাব। মানে এই যে পার্ট 3, এটার মধ্যে কি শারীরিক সুস্থতায় ব্যায়ামের কি কি কাজগুলো আছে, মানে ব্যায়াম শারীরিক সুস্থতার ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করে এইটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো তোমরা অবশ্যই এগুলো রিডিংগুলো লাইন বাই লাইন ধরে পড়বে, এগুলো থেকে এমসিকিউ এবং প্রশ্ন আসবে। তো আমি পড়তে গেলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি ওই জায়গাগুলো তোমাদের পরে দিব। তারপর দেখো এই যে পার্ট 3, এইটার আলোকে একটা কাজ দেয়া আছে, শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের ভূমিকা বর্ণনা করো। তো তোমরা যদি এটা ভালোভাবে পড়ো তাহলে কি সহজে এই যে কাজটা এটার কিন্তু অ্যান্সার করতে পারবে। তো এখন আমরা এই কাজটার অ্যান্সারটা দেখে নিব। দেখো পার্ট 3 কাজ 1, শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের ভূমিকা বর্ণনা করো। তো শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের ভূমিকা নিম্নে তুলে ধরা হলো। এটা কি পয়েন্ট আকারেও লেখা যায় বা চাইলে তোমরা এভাবে লিখতে পারো। শারীরিক সুস্থতা বজায় রাখতে ব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরকে সুগঠিত কর্মক্ষম রাখে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। নিয়মিত ব্যায়াম করলে পেশি ও হাড় শক্তিশালী হয়, শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং হৃৎপিণ্ড ও ফুসফুস ভালোভাবে কাজ করে। তারপর দেখো এটা আরেকটা প্যারায় আমি লিখছি, ব্যায়ামের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতার মতো রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা মানসিক প্রশান্তি এনে দেয়। এখানে প্রশ্ন আসতে পারে যে এন্ডোরফিন হরমোন কিসের জন্য কাজ করে। এটা কি করে, মানসিক প্রশান্তির জন্য কাজ করে এবং দুশ্চিন্তা উদ্বেগ কমাতে সাহায্য করে, ফলে মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এছাড়া ব্যায়াম শরীরে ওজন নিয়ন্ত্রণ রাখে এবং অতিরিক্ত চর্বি জমতে দেয় না। এটি বিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে, যা সুস্থ ও শক্তিশালী থাকার জন্য অপরিহার্য। ব্যায়ামের ফলে শরীরের কর্মক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি পায়, যা দৈনন্দিন কাজ সহজ ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে। তারপর দেখো সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতার জন্য কি অত্যন্ত প্রয়োজনীয়। ব্যায়াম কি করে, শারীরিক নয় মানসিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকের ব্যায়ামের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, যাতে সুস্থ সতেজ ও কর্মক্ষম জীবন উপভোগ করা যায়। তোমরা এটির একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বা তোমরা যদি ওই যে রেটিংটা দেওয়া আছে বা পার্ট 3 ওইটা পড়লে তোমরা নিজেদের মতো করে অ্যান্সারটা করতে পারবে। আর আমারটা যদি পড়ো তারপর তোমরা নিজেদের মতো করে অ্যান্সারটা করতে তোমাদের আরও সহজ হয়ে যাবে। তো অবশ্যই এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো। তারপর দেখো পার্ট 4, অতিরিক্ত ব্যায়ামের কুফল। এই পার্ট 4-এ কি ব্যায়ামের অতিরিক্ত ব্যায়াম করার ফলে কি কি সমস্যা হতে পারে এগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। আমাদের জীবনের সব ধরনের কর্মকাণ্ডের একটি নির্দিষ্ট পরিমাপ আছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অধিক পরিমাণে খাবার গ্রহণ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি প্রয়োজনের অতিরিক্ত ব্যায়ামও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার যখন তখন ব্যায়াম করা ঠিক নয়। সকালে বা বিকালে একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন ব্যায়াম করা উচিত। আবার খাবার গ্রহণের পরে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। বয়স ও লিঙ্গভেদে ব্যায়াম করা উচিত। যেমন এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, দেখো শিশুদের ভারী জিনিস তোলার ব্যায়াম করালে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি বা বৃদ্ধির চেয়ে বেশি ক্ষতি হবে। শিশুদের 30 থেকে 40 মিনিটের বেশি ব্যায়াম করলে শরীর ক্লান্ত হয়ে পড়বে। তারপর দেখো এলোমেলোভাবে ব্যায়াম, যেমন একবার হাতের ব্যায়াম, পরে নিচে শুয়ে ব্যায়াম, তারপরে শক্তি বাড়ানোর ব্যায়াম, এভাবে ব্যায়াম না করে ধারাবাহিকভাবে ব্যায়াম অনুশীলন করতে হবে, তা নাহলে শরীরের ক্ষতি হবে। ভরা পেটে ব্যায়াম পরিত্যাজ্য। খাওয়ার পরপরই ব্যায়াম করলে পেট ব্যথা ও বমি হবে। ব্যায়ামের মধ্যে বিরতি না দিয়ে একাধারে ব্যায়াম করলে কি শরীর অবশ হয়ে আসবে। তারপর দেখো ব্যায়াম করার পূর্বে শরীর গরম করে নিতে হবে। তো এটাকে কি বলা হয়, ওয়ার্ম আপ। শরীর গরম না করে ব্যায়াম শুরু করলে মাংসপেশিতে টান পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। প্রথমে সহজ ব্যায়ামগুলো অনুশীলন করিয়ে ক্রমান্বয়ে কঠিনের দিকে যেতে হবে, তা না হলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো পরিশ্রান্ত হয়ে পড়বে। তারপরে দেখো 8 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, সকালে খালি পেটে ব্যায়াম করা উচিত নয়। খালি পেটে ব্যায়াম করলে বমি বা পেট ব্যথা শুরু হবে। উল্লেখিত অতিরিক্ত ব্যায়ামের কুফলগুলো বিবেচনায় রেখে ব্যায়ামের বিষয় নির্ধারণ করতে হবে, তাহলেই শারীরিক সুস্থতা অর্জন করা সম্ভব। তো এই যে পার্ট 4, এটার আলোকে কি এখানে 2টা কাজ দেয়া আছে। ব্যায়াম কি, তো ব্যায়াম কাকে বলে সেটা লিখতে হবে। কখন কিভাবে ব্যায়াম করা উচিত তার একটা তালিকা তৈরি করো। তারপর কাজ 2 কি বলা হয়েছে, দেখো অতিরিক্ত ব্যায়ামের কুফলগুলো লিখো এবং দলে বিভক্ত হয়ে আলোচনা করো। তো আমরা এখন এই 2টারই অ্যান্সার দেখব। পার্ট 4 কাজ 1, ব্যায়াম কি, কখন কিভাবে ব্যায়াম করা উচিত তার একটা
তালিকা তৈরি করো। তো আমি আমার মতন করে দিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও তালিকা তৈরি করে দিতে পারো। শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য পরিকল্পিতভাবে শরীর সঞ্চালন করাকে ব্যায়াম বলে। তো আমাদের যে প্রথম প্রশ্ন ছিল আমরা কিন্তু এটার উত্তরটা দিয়ে দিয়েছি। তো কখন ব্যায়াম করা উচিত? সকালে। ব্যায়াম করার জন্য সকাল সবচেয়ে ভালো সময়। সকালে ব্যায়াম করলে সারাদিন শরীর সতেজ থাকে। তো এটা একটা এক্সট্রা ইনফরমেশন, তোমরা চাইলে এটা দিতেও পারো, তবে এটা দিলে ভালো আর কি। যেমন বিকেল, চাইলে তোমরা এইভাবে দিতে পারো, সকাল বিকেল দিয়েও কিন্তু অ্যান্সারটা করা যায়। তবে তোমরা যদি এগুলো দিয়ে দাও এক্সট্রা পয়েন্টগুলো, প্রশ্নটা আরও সুন্দর হয়। বিকেল, যাদের সকালে সময় নেই তারা বিকেলে ব্যায়াম করতে পারেন। তারপরে দেখো খাওয়ার আগে বা পরে। খাওয়ার অন্তত 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে কি ব্যায়াম করা উচিত। কিভাবে ব্যায়াম করা উচিত? আমাদের কিন্তু প্রশ্নতে জানতে চাইছে কখন এবং কিভাবে ব্যায়াম করা উচিত। আমরা কিন্তু লিখছি যে কখন ব্যায়াম করা উচিত, এখন আমরা কি করব, কিভাবে ব্যায়াম করা উচিত সেই পয়েন্টটা তুলে ধরবো। 1 নম্বর দেখো, ধীরে ধীরে শুরু করতে হবে। শুরুতে হালকা ব্যায়াম দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে ব্যায়ামের তীব্রতা বাড়ান। নিয়মিত ব্যায়াম করুন, সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট করে ব্যায়ামের চেষ্টা করুন। তারপরে দেখো এখানে আমি করুন দিছি, বা তোমরা লিখতে পারো যে এখানে নিয়মিত ব্যায়াম করা, সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট করে কি ব্যায়াম করার চেষ্টা করতে হবে। তো তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে? এইভাবে লিখতে পারো বিভিন্ন ধরনের ব্যায়াম, করুনটা বাদ দিয়ে দিতে পারো। বিভিন্ন ধরনের ব্যায়াম, করুনটা তোমরা বাদই দিয়ে দিবে, বিভিন্ন ধরনের ব্যায়াম। তো এখানে 1 নম্বর যে পয়েন্টটা, এটাতে এখানে লিখে দিবে ধীরে ধীরে শুরু করতে হবে। তারপর লিখবে নিয়মিত ব্যায়াম করতে হবে। তো 3 নম্বরে লিখে দিবে বিভিন্ন ধরনের ব্যায়াম, ঠিক আছে? তারপরে এটা লিখে দিবে হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো, যোগাসন ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হবে বা ব্যায়াম করা যায়, ঠিক আছে? তারপর দেখো ওয়ার্ম আপ ও কুল ডাউন। ব্যায়াম শুরুর আগে 5 থেকে 10 মিনিট ওয়ার্ম আপ এবং ব্যায়াম শেষে 5 থেকে 10 মিনিট কুল ডাউন করুন বা কুল ডাউন করতে হবে লিখে দিবে এখানে, ঠিক আছে? পোশাক ও সরঞ্জাম, ব্যায়াম করার সময় আরামদায়ক পোশাক পরতে হবে এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করতে হবে। পানি পান, ব্যায়াম করার সময় পর্যাপ্ত পরিমাণে কি পানি পান করতে হবে। তো আমি এখানে করুন দিছি, তোমরা অবশ্যই পানি পান করতে হবে দিবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 5 সরঞ্জামবিহীন ব্যায়াম এই জায়গাটা থেকে শুরু করব।